বিশেষ করে সাইপ্রাস সরকার, আমরা পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত, রাশিয়া, চায়না, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট, এরকম বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেসের কাছেও আমরা এই পিটিশনটা পৌঁছে দিয়েছি। আমরা ইতিমধ্যে ২৭টা দেশের অ্যাকনলেজমেন্ট পেয়েছি যে তারা চিঠিটা পেয়েছেন, এবং কেউ কেউ অটো জেনারেটেড রিপ্লাই দিয়েছেন, কেউ কেউ ফিজিক্যাল রিপ্লাই দিয়েছেন। সো একটা মিডিয়া আমাদের কাছে আরো কিছু বিস্তারিত তথ্য জানতে চেয়েছে, আমরা সেগুলো পাঠিয়েছি, এবং আরো কিছু তথ্য। কোন মিডিয়া সেটা? এটা ভারতের ডেইলি আমি নামটা একটু মনে করে নেই, একটা পত্রিকায় তারা বিশাল ফিচার করেছে। টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস? না, এটা টাইমস অফ ইন্ডিয়া? জি না, আমি হিন্দু না বাড়ি ভাই, আমি একটু নামটা মনে করে নেই। খুব প্রমিনেন্ট নিউজ পেপার ওরা। আমি আপনাকে নিউজের লিংকটা পাঠিয়ে দেবো। ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী আমাদের অনুষ্ঠানে বলেছেন যে আপনি যখন তথ্যটা দেন তাকে, তথ্যটা দেন, কারণ উনি আসলে খোঁজ করছিলেন আসলে, কারণ বাংলাদেশের একজন সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন এরকম সজীব ওয়াজেদ দল দিল্লি আসছেন। এইটা সূত্র ধরে তিনি নিউ ইয়র্কে আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন। আপনি গৌতম লাহিড়ীকে বলেছেন যে আজকে যে জাতিসংঘের এখানে যে একটা প্রটেস্টের আয়োজন করেছিলেন আপনারা, বিক্ষোভে, সেখানে সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকার কথা ছিল, কোনো কারণে তিনি আসতে পারেন নাই। এই তথ্যটা আমরা শুনেছি কোন একটি মহল এখানে, আমার ধারণা এটা বিভ্রান্তিকর একটা তথ্য প্রচার করেছিল যে এই আয়োজনটা জাতিসংঘের সামনে বাংলাদেশের এই যে চরম মানবাধিকার লঙ্ঘন, এবং বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগকে যে ইউনূস অধ্যাদেশ দিয়ে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটা বিএনপি সরকার সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। তো সন্ত্রাস দমন অধ্যাদেশের 18 ক এবং খ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম, অন্যান্য সকল ধরনের কার্যক্রম, প্রচার প্রচারণা ইত্যাদি থেকে। মূলত তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম। সেটা আজকে না, এটা গতকাল ছিল। জি, গৌতম লাহিড়ী আরেকটা কথা বলেছেন আপনার নাম উল্লেখ করে, যে মোমেন সাহেবকে যখন ফোন করা হয়, মোমেন সাহেব বলেছেন এখানে তো সিগনেচার শুধু আমি করি নাই, এতজন মিলে করেছেন, কাজে আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তবে আমি এ ব্যাপারে আমার নেত্রীর সঙ্গে আলাপ করতে পারি, এবং নেত্রী কি তিনি জানিয়েছেন। এই তথ্যটা নাকি আপনি তাকে বলেছেন। কথাটা আংশিক সত্য। এরকম বিষয়ে উনি কি উত্তর দিয়েছেন আমি আগেই বলেছি, সেই বিষয়টা উনি আমার সঙ্গে ডিসক্লোজ করেননি। তবে এই বিষয়টায় যেহেতু ডক্টর এ.কে আব্দুল মোমেন সাহেবের সাথে উনি যোগাযোগ করেছেন, কথা বলেছেন, উনি কি করবেন সেটা ওনার একান্তই ওনার বিষয়। তবে উনি আওয়ামী লীগের একজন নেতা, উনি একজন সাবেক এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং উনি অবশ্যই নেত্রীকে জানাতে পারেন, কথা বলতে পারেন। তবে আমার বিশ্বাস যে এই বিষয়ে ওনার যে সিদ্ধান্ত, তার কোনো হেরফের হবে না। আর বিশেষ করে এ ধরনের চরিত্র যাদের আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাংলাদেশ যতটা জানবে, বাঙালিরা যতটা জানবে, অন্যরা তার বেশি জানবে না। আমরা মনে করি যে
প্রতিনিধিত্ব করার আগে সে বিষয়টা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত এক্সপাট্রিয়েট বাংলাদেশিজ যারা এই তথ্যগুলো আমরা জানি, সেটা আমরা অবহিত করেছি। আমরা বিশ্বাস করতে চাই জাতিসংঘেও যেহেতু সে চাকরি করেছে, তারাও এই বিষয়টা জানে। তো সে কারণে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাকেও কনভিন্স করা যাবে বা উনি কনভিন্স হবেন, এমন কোনো বিষয় খলিলুর রহমান করেন নাই যে তার ক্রেডেনশিয়ালে এই ধরনের একটা মানে চারিত্রিক সনদ আছে যেটা গ্রহণযোগ্য, এবং তিনি এ ধরনের আন্তর্জাতিক কোনো সংস্থায় প্রতিনিধিত্ব করার যোগ্য বা ক্ষমতা রাখেন। খলিলুর রহমান যে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন, তিনি তো আওয়ামী লীগের একজন, উনি নিজেকে সদস্য বলেন, আইনজীবী সদস্য তিনি। এটা কি আপনাদের বিবেচনায় বিএনপি প্রথম আওয়ামী লীগের কাছে ধর্ণা দিল, বা আওয়ামী লীগের কাছে যোগাযোগ করলো, আওয়ামী লীগের কাছে সাহায্য চাইলো, এটা কি বলা যায়? আংশিকভাবে বলাই যায়, কারণ যেহেতু তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করেছে এবং আগেও খলিলুর রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আজকের প্রধানমন্ত্রী, লন্ডনে গিয়ে তার সঙ্গে দেন দরবার করেছেন, একান্তে বৈঠক করেছেন, এবং মোহাম্মদ ইউনূস শুধুমাত্র তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেই আলোচনার ইন্ট্রোডাকশনটাও করে দেন এই খলিলুর রহমান। সুতরাং তার অতীতে বিএনপির সঙ্গে যেমন একটা যোগাযোগ আছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, ঠিক এখনো এটা হতেই পারে যে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাকে ইজি করা যায় কিনা বা তাদের সঙ্গে একটা করা যায় কিনা। তো আমরা যেটা মনে করি, যেহেতু মোমেন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি বরং ভালো বলতে পারবেন, এবং উনি যেহেতু সরকারকে বা আওয়ামী লীগের সরকারের প্রতিনিধিত্ব করেছেন এই জাতিসংঘে, আন্তর্জাতিক সংস্থায়, এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি এরকম কোনো নেগোসিয়েশন হয়, তারা যদি আগায় আসে, আমি মনে করি যে সেখানে অবশ্যই আলোচনার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকতেই পারে। যদি তারা সেই সদিচ্ছা নিয়ে আলোচনা করে, এটা হতে পারে, এবং আমি এটাকে কোনো নেগেটিভ হিসাবে দেখি না। আপনি আপনার কথার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে খলিলুর রহমান আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করেছেন, ধর্ণা দিয়েছেন, খলিলুর রহমান নিশ্চয় তার সরকার প্রধানের সম্মতি ছাড়া এটা করেন নাই। না, সেটা অবশ্যই এটা মানে হতে পারে, এবং আমার বিশ্বাস যে যেহেতু ডক্টর এ কে মোমেনের নাম উনি জানতে পেরেছেন, আমাদের এই পিটিশনে তার নাম আছে এবং উনি তার পূর্ব পরিচিত, সুতরাং পিটিশনটাও তার হাতে গেছে। আর বিশেষ করে আমরা যেহেতু 193টা দেশের প্রতিনিধিদের কাছে চিঠিটা পাঠিয়েছি, স্বভাবত কারণেই এটা সংগ্রহ করা তার জন্য মানে সমস্যা সংকুল না। সুতরাং এখানে কারা কারা সিগনেটরি আছেন, আরো হয়তো অনেকের সঙ্গেই যোগাযোগ তারা করতে পারেন বা করেছেন। আমি আপনাকে শুধুমাত্র এটুকুন বলতে চাই যে এটি আমাদের নীতি নৈতিকতার প্রশ্নে আমরা মনে করেছি যে আমাদের মতামতটা নাগরিক হিসেবে এইখানে জানানো দরকার। আমরা সেটা জানিয়েছি এবং অনুরোধ করেছি যেন তোমরা এরকম একজন চরিত্রহীন লোককে, মানবাধিকার লঙ্ঘনকারী লোককে বিদেশি এজেন্ট হিসাবে যে চিত্রিত হয়েছে, এরকম একজন লোককে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি হিসাবে ভোট দিবা না, কারণ তাহলে সে ইম্পার্শিয়াল ভাবে এখানে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে না, এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এরকম মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সে বরং উস্কানিদাতা হিসেবে, সহায়ক শক্তি হিসাবে সে কাজ করতে পারে। আপনি এখানে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ আলোচনার বিশ্বাসী, সবসময় আলোচনা হতে পারে, নেগোসিয়েশন শব্দটা আপনি টার্মটা ব্যবহার করেছেন, মানে হচ্ছে এটা নিয়ে আলাপ করতে গেলে
আপনাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আসবে, এগুলো সহ আলোচনা করতে হবে, এই তো। মোহাম্মদ আলী সিদ্দিকীর সংযুক্তে একটু অপেক্ষা করছি আমরা। উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, তার সঙ্গে আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। উনি আবার চলে এসেছেন আমাদের সংযোগে। জি, আমি দুঃখিত বাড়ি না ভাই। ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন। এক নম্বর হচ্ছে আলোচনা হতে পারে, আওয়ামী লীগ আলোচনার দল। আর একটা টার্ম ব্যবহার করেছেন, নেগোসিয়েশন। হ্যাঁ, এটা কি সরকারের পক্ষে, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের কাছে এই প্রথম কোন ধরনের কন্টাক্ট করা, প্রস্তাব করা, কি বলা যায় সেটা? না, সেটা অবশ্যই। আমি যে বিষয়টা মনে করি যে আওয়ামী লীগ এখন অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত একটা অবস্থায় আছে এবং বিশেষ করে অবৈধভাবে, মানে আনকনস্টিটিউশনালি আনইলেক্টেড একটি গভর্নমেন্ট এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের নামে যারা ক্ষমতা দখল করে, তারা যে স্টিম রোলার চালিয়েছে আওয়ামী লীগের উপরে, এবং শত শত সিনিয়র নেতৃবৃন্দ যারা জেলের প্রকোষ্ঠে, যারা বিনা জামিনে হত্যা মামলার আসামি হিসেবে আছে, 2 জন সিনিয়র মন্ত্রী যেখানে মারা গেছেন, শোনা যাচ্ছে ডেলিবারেটলি তারা অন্যান্য নেতাদেরকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো এই মতো অবস্থায় অবশ্যই বিএনপি সরকারের সাথে আমরা যেটা বিশ্বাস করতে চাই যে তারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে এবং তারা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। কারণ তারা ক্লেম করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। তো সেটা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে। তো তারপরেও আমরা যেটা চাই, যেমন আপনি বললেন গতকাল জাতিসংঘের সামনে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা সেখানে 5টা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বিদেশিদের মাঝে লিফলেট বিতরণ করেছি। সেখানে প্রথম একটা দাবি আমাদের মধ্যে সেখানে আছে, সেটা হচ্ছে যে ইনক্লুসিভনেস, যে প্লুরালিজম অব দি ডেমোক্রেসি, ওপেন স্পেস ফর অল, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে যে স্যাংশন বা আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, গত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। যদিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব থেকে দাবি ছিল যে ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন করা, সেটা হয়নি। ফলে জাতিসংঘ যেহেতু বিভিন্ন দেশের উপর খবরদারি করে, তাদের কাছে আমাদের ওই দাবি, একই সাথে যে পলিটিক্যাল প্রিজনার যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা চলমান মব ভায়োলেন্স এবং এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলা হচ্ছে, দিনের বেলায় রাতের বেলায় পিটিয়ে মারা হচ্ছে, এবং সিলেটে ছাত্রলীগের একজন ছেলেকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, এবং অব্যাহত আছে এই যে একজন নারী, গতকালকে একটা নিউজে দেখলাম যে জাস্ট 1 মাস বয়সের একটা বাচ্চা সহ তাকে আওয়ামী লীগ করার অপরাধে গ্রেপ্তার করে তাকে জেলে নেওয়া হয়েছে। সো আরেকজন নারী, তাকে হত্যা করার সময় তার সন্তান প্রসব হয়েছে, সেই সন্তান সহ ওই নারীকে, মানে সেই জীবিত সন্তান সহ নারীকে একই সাথে কবর দেওয়া হয়েছে। তো এই হত্যাযজ্ঞ, এই মানবাধিকারের চরম যে লঙ্ঘন হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করার জন্য যারা সাংবাদিক, সমাজের বিবেক হিসেবে আমরা দাবি জানিয়েছি, কলামিস্ট, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, আপনার শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, এ ধরনের যারা দিনের পর দিন যারা জেলের প্রকোষ্ঠে আছে, তাদেরকে মুক্তির জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা
আন্তর্জাতিক বিশ্বকে বলছি এই চাপ সৃষ্টি করার জন্য যে এই গ্লোবাল ভিলেজে যদি এই ধরনের অব্যাহতভাবে এই যে খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে আপনার একটা দেশ চলে, তাহলে সেই দেশ যেন কোনো ডোনার এজেন্সি, কোনো ডোনার কান্ট্রি যেন কোনো ধরনের সহযোগিতা না দেয় যতক্ষণ না পর্যন্ত তারা জাতিসংঘের সনদ অনুযায়ী এই গণহত্যা বন্ধ না করে, আদালত ব্যবস্থাপনার যে অনিয়ম অন্যায় এবং যেখানে বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না সেই জায়গায় স্বাধীন বিচার ব্যবস্থা আবার পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যায়ভাবে শেখ হাসিনাকে আইসিটি আদালতে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সেটা বাতিল করা, এরকম আমরা 5টা দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমি মনে করি যে সেই বিষয়গুলোও বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার একটা দ্বার উন্মোচিত হতে পারে যে মানে এই নির্বাচিত হয়েছে। টেলিফোনটা এই ধর্ণাটা প্রথম যোগাযোগটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আপনি উল্লেখ করছেন আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে এখান থেকে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে কারণ প্রথম তো আপনাদের শর্ত থাকবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। না, সেটা তো অবশ্যই, সেই শর্ত আছে এবং জননেত্রী শেখ হাসিনা উনি ওনার একটা বক্তব্যে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল যার এখনো 50 থেকে 60% মানুষ যে দলের সমর্থক, সেই দলকে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দূরে রেখে কোনোভাবেই দেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা যেমন সম্ভব না, তেমন এরা যদি অসহযোগিতা করে তাহলে বাংলাদেশ অচিরেই একটি অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে বাধ্য। এর সাথে সাথে এই যে বিদেশি বিনিয়োগ, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ বিরাজমান যে দেশে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমার জানার আগ্রহ আপনার, এই যে ব্যাপারটা যদি আপনাদের প্রস্তাবগুলা, আপনাদের দাবিগুলা, ডিমান্ডগুলা, এগুলাকে যদি বিএনপি অনার করে তবেই শুধু খলিলুর রহমানের বিষয়টা নিয়ে যে আপনারা পিটিশন করেছেন সেখানে আপনাদের নতুন অবস্থান হতে পারে, আগে যদি আপনাদের এইগুলি বিবেচনা করা হয়। সেটি হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, যেটা হচ্ছে তার ব্যক্তি চরিত্র এবং যে ব্যক্তি চরিত্রটা বিএনপির এখন প্রতিনিধিত্ব করছে বিশেষ করে বিদেশিদের সঙ্গে, সে জায়গায় আমরা মনে করি যে নেগোসিয়েশনের প্রশ্ন আসলেও তার ক্ষেত্রে আমাদের যে অবজারভেশন আমরা যেটা সাবমিট করেছি সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। মানে ওই পয়েন্টটায় তার এখানে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে করেছেন তার চারিত্রিক ব্যাপারটা নিয়ে ওই জায়গায় তো কোনো সমঝোতা হওয়ার সুযোগ নেই। আমরা সেটাই মনে করি কারণ আমি আগে উল্লেখ করেছি যে আমরা যদি আগে জানতাম যে মোহাম্মদ ইউনূস এই গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের মানে ভূমিহীন গরিব দারিদ্র নারীদের টাকা উচ্চ সুদের মানে সেই টাকা নিয়ে সেই টাকা দিয়ে সে এই আমাদের সংযুক্তে আবার সমস্যা হয়েছে, আমরা অপেক্ষা করি মোহাম্মদ আলী সিদ্দিকীর সংযুক্তে আবার পাবো। এই রাতের বেলা অস্ট্রেলিয়াতে এখন সকাল 6:19 বাজে এখন অস্ট্রেলিয়াতে। আমরা যেহেতু একটা জরুরি একটা বিষয় পেলাম এর জন্য আমরা মোহাম্মদ আলী সিদ্দিকীকে আমরা যোগাযোগ করেছি তার সঙ্গে কথা বলার জন্য। হ্যালো বারি ভাই। জি আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আমাদের আগের অনুষ্ঠানে আপনি বলেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার একটা আলোচনা হয়েছে। আমি শুনতে পাচ্ছি না, আমি কি আবার একটু সংযুক্ত হই?
আমার কথা কি আচ্ছা, শুনতে পান? আমি শুনতে আমি পাচ্ছি দুঃখিত। আপনার কথা। আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন এখন? সংযুক্ত একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমরা আবার অপেক্ষা করি। মোহাম্মদ আলী সিদ্দিকী মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক, নিউ ইয়র্কে থাকেন তিনি। এখন শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে ক্ষমা পাচ্ছি। প্রার্থী দর্শক আপনি শ্রোতা এর এবং আগে আপনার কাছে। এর আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার আলোচনা হয়েছিল। তো আপনাদের এই উদ্যোগটা যখন আজকে আমরা জানছি, মানে আপনার আলোচনা হয়েছে, মানে হচ্ছে আপনার এইটা তো কয়েকদিন আগে দিয়েছেন এই পিটিশনটা। আপনি জি। সম্ভবত পিটিশনটা দেওয়ার পরে বা আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইনফর্ম করেছেন এই বিষয়টা, তাই তো? আহ এটা যদিও আমাদের এই পিটিশন দেওয়ার বিষয়টা আমাদের প্রবাসীদের বিষয়টায় আমি আহ, সত্য কথন বলতে গেলে অবশ্যই জিনিসটা ওনাকে অবহিত করেছি, ওনাকে জানিয়েছি এবং এ বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। ঠিক আছে, এটা একটা হুম। গুরুত্বপূর্ণ আমাকে আনসার এটা। আরেকটা ব্যাপার যেটা হলো, আপনারা গতকালকে যে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যে বিক্ষোভ করেছেন, সেইখানে আপনাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল, সেইটার ভিডিও ক্লিপিং সাংবাদিকদের কাছে এসেছে, হাতাহাতির মতো ঘটনা। জি। এটা কি ছিল ঘটনাটা? এটা দলের অভ্যন্তরীণ বিষয় না বলাই ভালো। তারপরেও যেটুকুন বলি সেটি হচ্ছে যে আহ, এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবার, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইত্যাদি নামে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন, এটা নিয়ে আমরা পারমিশন নিয়ে আয়োজনটা করেছি। আমাদের এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন এখানে আছেন অথবা নাই, কারণ 2017 সনের পর থেকে তাকে দিয়ে জননেত্রী শেখ হাসিনা যতবার এসছেন তাকে দিয়ে কোনো সভাপতিত্ব করার নাই। তো তিনি ওই যে ঝুলন্ত অবস্থায় আছেন, উনি আকস্মিকভাবে এটার বিরোধিতা করেন, করে একটা অনুষ্ঠানে উনি আহ, এটার বক্তব্য দেন যে এই অনুষ্ঠানে কেউ যাবে না, কারণ এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না। এবং উনি হুঙ্কার দেন যেমন একদিকে, তারপরে হলো অনেকেই এই 5ই আগস্টের পর থেকে কর্মীরা বিশেষ করে যেটা চান যে এখন আর কোনো ভেদাভেদ নাই। যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, নেতৃত্বের প্রতিযোগিতা, অন্যান্য বিষয়ে মতবিরোধ থাকে, এই সময়টায় এটাকে সাবসাইড করে আপনারা ঐক্যবদ্ধ করে যে কোনো কর্মসূচি যেখানেই হোক সেটা ঐক্যবদ্ধভাবে করেন। তো আমরা সেই উদ্যোগটাই নিয়েছিলাম। তো উনি তখন তার প্রত্যুত্তরে বলেছিলেন যে কিসের ঐক্য, কার সাথে ঐক্য? উনি ঐক্যে বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন শেখ হাসিনা ওনার নেতা, শেখ হাসিনার সাথেই সবাইকে কাজ করতে হবে, তাকে মেনেই কাজ করতে হবে, এরকম একটা অদ্ভুত উদ্ভট একটা বক্তব্য উনি দেন। এটা মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে। তো আমি যতটুকুন জেনেছি সেটা হচ্ছে যে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে তাকে সতর্ক করা হয় যেন এই অনুষ্ঠানে উনি যে বিরোধিতা করেছে ওনাই যেন ওই অনুষ্ঠানে যায়, ওনার অনুসারী যারা আছে তারাও যেন যায়, তা না হলে নেত্রী অ্যাকশন নেবেন তার বিরুদ্ধে। তো পরে দেখা যায় যে উনি গভীর রাত্রে মানে ভোর রাত্রের দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আহ্বান জানান এবং পরের দিন সকালে উনি নিজে ভিডিওতে একটা বার্তা দিয়ে সবাইকে বলেন আসেন আমরা সবাই জাতিসংঘের সামনে গিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করব। আমি সাধুবাদ জানাই এবং যেভাবেই হোক উনি বুঝতে পেরেছেন এবং দলবল নিয়ে আসছেন এবং শত শত নেতাকর্মী এই 5ই আগস্টের পরে জাতিসংঘের সামনে একটা বিশাল সমাবেশ আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই যে ইউনাইটেড একটা এফোর্ট, আমরা চাই যে যেটুকুনি মিডিয়াতে গেছে বা অন্যান্য জায়গায় গেছে সেটা যেন সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ঘুরে না দাঁড়াতে পারে, বাংলাদেশের নির্বাচন আর রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে পারে, আমরা সকল নেতাকর্মী দেশে এবং বিদেশের প্রতিও আহ্বান জানাই যে আসুন এই পদ পদবি ক্ষমতার দম্ভ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। কারণ সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য আছে, সেটি হলো যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদেরকে হারাতে পারে না, আওয়ামী লীগকে হারাতে পারে না। তো সেই আগামী দিনের সেই নেতা সজীব ওয়াজেদ জয়ের এই আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখে এবং ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জননেত্রী শেখ হাসিনা, উনি পুনঃপুরা বেঁচে গেছেন। আমি বলতে পারি এরকম যে উনি পুনর্জন্ম পেয়েছেন। ৭৫-এ ১৫ই আগস্টে আল্লাহ ওনাদের ২ বোনকে যেমন রক্ষা করেছেন, ২১শে আগস্টে ১২-১৩টা গ্রেনেড যেখানে চার্জ হয়েছে, তারপরে গুলি হয়েছে, উনি বেঁচে গেছেন। চট্টগ্রামে উনি বেঁচে গেছেন সেই কি বলে এরশাদ সরকারের আমলে। মোহাম্মদ আলী সিদ্দিকীর সংযুক্ত নিয়ে আবার সমস্যা হচ্ছে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যাচ্ছি। তাকে আবার পেলে আমরা ১-২টো কথা বলি। আমরা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আপনি? ওনার সংযুক্ত আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার তাকে আমরা সংযুক্ত করছি। আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আমার কন্টিনিউয়াস ফোন আসতেছে আপনার সঙ্গে যুক্ত আচ্ছা, ঠিক হয়েছে, আছে। বিশেষ করে তাহলে এটা কেটে দাও। আপনার যে ব্যাখ্যাটা আমরা পেলাম, এইটা হচ্ছে ওই অনুষ্ঠান স্থলে কোনো ধরনের সমস্যা হয় নাই। অনুষ্ঠানের আগে একটা সমস্যা ছিল এটি। অনুষ্ঠানের আগে একটা সমস্যা হয়েছিল, হ্যাঁ। কিন্তু আমরা চমৎকার একটা পরিবেশে সকলে মিলে, এখানে গ্রুপিং ট্রুপিং থাকলে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসেছে, অংশগ্রহণ করেছে এবং আমরা আমাদের যে মেসেজটা দেওয়া দরকার আমরা সেটা দিতে পেরেছি। বাংলাদেশের সাংবাদিক আজকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সজীব ওয়াজেদ দিল্লি যাচ্ছেন, এমন কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? আমাকেও ২-৩ জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই বিষয়টা জানেন কিনা। উনি যেতেই পারেন, কারণ ওনার মা যিনি দিল্লিতে অবস্থান করছেন এবং তার যাতায়াতের ক্ষেত্রে যেহেতু কোনো বাধা নেই, যেতে পারেন। এই তথ্য আমার জানা নেই। আমি ক্ষুদ্র একজন কর্মী এবং জয় আগেও দিল্লিতে গেছেন, তার মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে অনেকেই যেটা আশা করে যে সজীব ওয়াজেদ জয় সামনে আসুক এবং যে মুহূর্তে তার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তাকে একটি অন্যায়ভাবে আইসিটি আদালতে শাস্তি ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। ইন্টারিম অবস্থায় হলেও সজীব ওয়াজেদ জয় দায়িত্ব নিক দলের, তার মায়ের সঙ্গে আলোচনা করেই হোক আর তার পরামর্শক্রমে হোক, তাহলে সে ফ্রন্টলাইনে আসলে আওয়ামী লীগ আবার অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। তো এইটা হয়তো এ কারণে কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে একটা সংবাদ আসলে তারা খুব জানতে চায়, আগ্রহী হয়। আমার কাছে অথেন্টিক তথ্য নাই যে উনি যাচ্ছেন কিনা, তবে যেতেই পারেন, এটাই স্বাভাবিক। কারণ খলিলুর রহমানের অতীত কীর্তিকলাপ বাংলাদেশে, জাতিসংঘে এবং তার ব্যক্তিগত চারিত্রিক যে স্খলন, সর্বশেষ এই অবৈধ দখলদার ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অবস্থায় যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং তার মূল কলকাঠি নেড়েছেন এই ব্যক্তি। তো তার আলোকে আমরা মনে করি যে তার আজকে গ্রেপ্তার হয়ে মানে সাজা প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু বোঝা যাচ্ছে তার পিছনে একটি বড় শক্তি হয়তো কাজ করছে, যে শক্তির বলে ইউনূস সরকারের যেমন একজন প্রতিনিধি, গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে বিএনপি সরকারের টেকনোক্রেট কোটায় সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং এখানেও সে বিভিন্ন ধরনের চুক্তি করা, বিভিন্ন দেশের সঙ্গে ডিল করা এবং সর্বশেষ আপনি যেটা উল্লেখ করলেন যে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের যে অধিবেশন, নিরাপত্তা পরিষদের হিসাবে সভাপতিত্ব করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই
মানে আগামী মাসে মে মাসের শেষে অথবা জুন মাসে নির্বাচন হবে। সেখানে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পক্ষে, এবং যতদূর আমরা জেনেছি যে সাইপ্রাসের সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতাটা হবে। ইতিপূর্বে বাংলাদেশ একবার হুমায়ুন রশিদ চৌধুরীর নেতৃত্বে এখানে সভাপতিত্ব করেছিলেন, এবং এটা তৃতীয়বার এই সুযোগটা, দ্বিতীয়বার আর একটা সুযোগ এসেছিল। তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাহমুদ আলী। উনি অপারগতা প্রকাশ করেছিলেন যে উনি বয়সের কারণে এবং সারা জীবন বিদেশ কাটানোর কারণে উনি আর এই পদে থেকে নির্বাচন করে আসতে চান না। তো আমরা যেটা মনে করেছি যে এই ধরনের বিতর্কিত, চরিত্রহীন এবং বিদেশি দালাল যে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে সভাপতিত্ব করবেন, এটা আমরা মনে করেছি এটা অনৈতিক, অন্যায়, এবং সেটাও আর একটা মানবাধিকার লঙ্ঘনের সুযোগ সেখানে সে সৃষ্টি করতে পারে। এই আলোকে আমরা ৮৬ জন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানবাধিকার কর্মী, বিশিষ্টজন, বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার ইত্যাদি মিলিয়ে আমরা একটা চিঠি দিয়েছি। এবং সঠিকভাবে আপনি উল্লেখ করেছেন যে আমরা ১৯৩টা দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যারা, তাদেরকে আমরা চিঠি পাঠিয়েছি। সেই চিঠির প্রতিক্রিয়ায় উনি যে কথা বলেছেন, যে সঠিকই বলেছেন, যে খলিল সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর AK মোমেন, ওনার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওনার সহযোগিতা চেয়েছেন। উল্লেখ করেছেন যে বিগত ৩৭ বছর যাবৎ তারা পরিচিত, তারা বন্ধু মানুষ। তো আমি ওইখানে আপনার নাম দেখেছি ওই তালিকায়। তো আমি আপনার সহযোগিতা চাই যে যেন আমার বিরোধিতাটা আপনি না করেন। তো উনি উল্লেখ করেছেন, আমি মানে বিষয়টায় পাবলিকলি এই কথাটা বলতে চাই নাই, কারণ এটা আমাদের একটা ক্যাম্পেইন। কারণ এ ধরনের মানুষ, আজকে যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এই ধরনের লোক বাংলাদেশের জন্য যেমন ক্ষতির কারণ, ঠিক একইভাবে এই জাতিপুঞ্জ, জাতিসংঘ, সেইখানে গুরুত্বপূর্ণ পদে সেখানে থাকলে সে পৃথিবীর বিভিন্ন দেশে এই মানবাধিকার লঙ্ঘন এবং তার যে নৈতিক চরিত্রের স্খলন, সেটা ওইখানে প্রতিধ্বনিত হতে পারে বা সেই কাজে উনি উৎসাহ যোগাতে পারেন। তো আমরা এটা কি চিঠি না স্মারকলিপি? এটা কি বলা যাবে? আপনার যেটা ১৯৩টা দেশকে দিয়েছেন আপনারা, এটা একটা পিটিশন আমরা দিয়েছি। আবেদন। কতগুলা পয়েন্ট আপনারা উল্লেখ করেছেন সেখানে? আমরা ৯টা পয়েন্ট এখানে উল্লেখ করেছি এবং আমরা তার কিছু দলিল, দস্তাবেজ এবং রেফারেন্স, যেগুলো ইতিপূর্বে দেশে এবং বিদেশের পত্রপত্রিকায় ছাপা হয়েছে, সেটার সূত্র এর সঙ্গে যুক্ত করে আমরা মানে এই দেশগুলোকে চিঠি দিয়েছি। এবং আপনি জানেন যে এই ব্যক্তি, উনি জাতিসংঘের একটি শাখায় কাজ করতেন। সে মতো অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার, যে লতিফুর রহমানের সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের বিশেষ সহকারী হিসেবে সে এই চাকরি থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশে যায় এবং সেখানে যোগদান করে। তো আত্মীয়তার সূত্রেও লতিফুর রহমানের সাথে তার একটা বিষয় আছে, যতদূর আমরা জানতে পারছি, মামাতো ভাই, খালাতো ভাই এ ধরনের একটা সম্পর্ক। তো সেই অবস্থায় থাকাকালীন লতিফুর রহমানের একজন সম্ভবত প্রেস সেক্রেটারি বা ডেপুটি প্রেস সেক্রেটারি এ ধরনের একজন নারী ছিলেন। সেই নারীর সাথে তার একটা পরকীয়ার সম্পর্ক হয় এবং
সেই নারীকে এই স্থায়ী মিশনে নিউ ইয়র্কে বদলি করা হয়। তো ওই নারীর হাজবেন্ড একজন ব্যবসায়ী। তিনি এই বিষয়টা কোনোভাবে জানতে পারেন এবং তিনি বিরোধিতা করেন যাতে তার স্ত্রী এই ইসে না আসে, যুক্তরাষ্ট্রে না আসে। এবং এই খলিলুর রহমানও তিনি ওই লতিফুর রহমানের কাছ থেকে সে বদলি হয়ে সে এখানে আসেন ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো তাহলে তার সুবিধা হয় যে তার এই বান্ধবী এবং সে একই সাথে নিউ ইয়র্কে এসে তাদের প্রেম লীলা সম্পন্ন করতে পারেন। তো এই ঘটনায় মানে এই বিষয়টা নিয়ে জানাজানির পরে দাম্পত্য কলহ সৃষ্টি হয় এবং তার হাজবেন্ড তাকে গুলি করে মারে এবং নিজেও আত্মহত্যা করে এবং এটা ব্যাপকভাবে তখন আলোচিত সংবাদ হিসাবে ছড়ায়। দুর্ভাগ্যজনক হলো যে এই বিষয় নিয়ে কোনো মামলা হয়নি, সরকার কোনো বাদী হয়ে কোনো মামলা করেনি এবং তার বিচার হয়নি এবং তারপরে সে প্রায় ২৬ বছর দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বসবাস করে, সেখানে নাগরিকত্ব নেয় বলে আমরা জানি এবং বিভিন্ন শহরে এখানে বসবাস করে। সর্বশেষ সে কানেকটিকাটে বসবাস করতেন, তার স্ত্রী এখানে ছিলেন এবং এখানে ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে কর্মরত সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে থমাস তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং তার স্ত্রী তার বান্ধবী ওই হ্যারি কে থমাসের, এবং মার্শা বার্নিকাট থেকে আরো কিছু কর্মকর্তাদের সঙ্গে সে একটা যোগসূত্র করে। তার ভিত্তিতেই আমরা ধারণা করছি সে ডিপ স্টেটের একজন প্রতিনিধি, বাংলাদেশে এই শেখ হাসিনার সরকার উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার পুরস্কার স্বরূপ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হন। এখন এই খলিলুর রহমান আর কি কি পয়েন্ট আছে আপনাদের ওইখানে? আরো পয়েন্ট আছে, যেমন এখানে সে 2 বার জাতিসংঘে কর্মরত থাকা অবস্থায় নৈতিক স্খলনের কারণে 2 বার সে সাজাপ্রাপ্ত হয় এখান থেকে। তো বিশেষ করে কোনো ব্যক্তি জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে নৈতিক স্খলন হোক, চাকরির শর্ত ভঙ্গ হোক বা অনৈতিক যে কোনো কাজ করুক, তার কারণে চাকরি থেকে যদি সে সাসপেন্ডেড হয় বা বরখাস্ত হয়, তাহলে সে নতুন করে জাতিসংঘের কোনো সংস্থায় কাজ করতে পারে না। তো সেই ব্যক্তি একজন ডিপ্লোম্যাট হিসেবে, যিনি বাংলাদেশেও সার্ভ করছে বলে তেমন জানা নেই, কারণ সে যখন বিসিএস ক্যাডার হিসাবে যুক্ত হয় সে বিদেশেই তার জীবন কাটে এবং হিডেন এজেন্ডা নিয়ে বিদেশে বসে, যেমন আলী রিয়াজ এই বিদেশে বসে ষড়যন্ত্র করে, ঠিক তেমনি হঠাৎ করে বাঙালি জাতি জানতে পারে খলিলুর রহমান নামে একজন, তার যুক্তরাষ্ট্রের নাম রজার রহমান। তো সেই রজার রহমান বাংলাদেশের হর্তাকর্তা বনে যান। তো সে বিষয় নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা দেশে এবং বিদেশে বসবাসরত কিছু মানবাধিকার কর্মী আমরা এই বিষয়টা আমরা মনে করেছি যে রাষ্ট্রপুঞ্জের কাছে এই বিষয়টা অবহিত করা দরকার এবং ডেফিনেটলি আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ আমাদের দেশ, সেই দেশের পক্ষ থেকে একজন নির্বাচন করবে, প্রতিনিধিত্ব করবে, ডেফিনেটলি আমাদের সমর্থন করার কথা। আমরা কেন বিরোধিতা করছি? বিরোধিতা করছি এজন্যে যে এ ধরনের দুষ্কৃতিকারী কুসন্তান পৃথিবীর কোনো জায়গায় যেন প্রতিনিধিত্ব না করে। যেমন আমরা দেখেছি তার প্রকৃষ্ট উদাহরণ যে আরেকজন কুসন্তান বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, যে সবাই যাকে রক্তচোষা, ঘুষখোর, সুদখোর, দুর্বৃত্ত, মানি লন্ডারার হিসাবে চেনে, সেই লোক আগে যাকে পীরের মতো মানে ক্লিন ইমেজের সারা পৃথিবীতে নোবেলজয়ী, একমাত্র নোবেলজয়ী বাঙালি, তাকে কেন আমরা গ্রহণ করতে পারতেছি না, এটা পারসেপশন ছিল।
সে এই যে অবৈধ ক্ষমতা দখল করে তার যে চরিত্রের স্বরূপ জাতির কাছে উন্মোচিত করেছে। আমরা আগেও একটা ক্যাম্পেইন করেছিলাম। সেই ক্যাম্পেইনটা হলো ওআইসিতে সদস্য সচিব পদে নির্বাচনের জন্য সাকা চৌধুরী ক্যান্ডিডেট হয়েছিল একসময়। সেই সাকা চৌধুরীর ক্যান্ডিডেসির বিরুদ্ধে আমরা ব্যাপক ক্যাম্পেইন করেছিলাম এই যুক্তরাষ্ট্র থেকে। আমরা ওআইসির ৪৬টা দেশের প্রতিনিধিদের কাছে ফ্যাক্স করে চিঠি লিখে আমরা সে সময় ক্যাম্পেইন করি যেন এই ধরনের একজন যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী কোনোভাবে ওআইসির মতো একটি সংস্থায় মহাসচিব হতে না পারে, এবং সেই ক্যাম্পেইনে আমরা সফলকাম হই। সো এটাও আমাদের আর একটা ক্যাম্পেইন। আপনাদের এই পিটিশনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন সহ দেশে নানা ধরনের পরিস্থিতি, এগুলো কি উল্লেখ ছিল সেখানে? আমরা উল্লেখ করেছি বিশেষ করে এই যে মব লিঞ্চিং, তারপরে কি বলে গ্যাং রেপ, নারী নির্যাতন, আপনার গণতন্ত্রের অধিকার হরণ, আদালত ব্যবস্থাকে বিপন্ন করা, পুলিশি ব্যবস্থাকে ডিসমেন্টেল করা, রাইজ অফ টেরোরিজম, বিশেষ করে এই যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ, তাদেরকে কনভিক্টেড যারা ছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া, কোনটা দিকে আপনার সেকুলার ইন্টেলেকচুয়ালস, কি বলে অপোজিট পলিটিক্যাল মানে ফিগার, জার্নালিস্ট, টিচার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে মানে শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত করে যে বিনা বিচারে বছরের পর বছর জামিন না দিয়ে রাখা, এ বিষয়গুলো আমরা করেছি। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং এই কাজে সে সরাসরি জড়িত, এবং তার হাত দিয়েই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, আসিফ নজরুল সহ অন্যান্য দুর্বৃত্ত যারা এই সরকারে ছিল তাদেরকে দিয়ে কাজগুলা করেছে। সুতরাং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এটাকে, এই ধরনের দুর্বৃত্ত যাতে জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন না করে, এই নির্বাচন পর্যন্ত আমরা সেই ক্যাম্পেইন চালিয়ে যাব। এই পিটিশনে 86 জনের স্বাক্ষর আছে সেখানে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আছেন, আপনি আছেন, এরকম আরো কারা কারা আছেন সেখানে? আমাদের বিভিন্ন দেশ থেকে আছেন, সবগুলা নাম নাইবা বলি। যেমন আমরা যে চিঠিটা দিয়েছি এখানে বিশেষ করে আমাদের হিউম্যান রাইটস ওয়াচ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের পক্ষে ডক্টর মহসিন আলী বীর মুক্তিযোদ্ধা, উনি যুক্তরাষ্ট্র থেকে, ওনার এবং আমার স্বাক্ষরে, আমি এই সংগঠনের মহাসচিব, এবং তার সঙ্গে অন্যান্য যারা 84 জন যারা আছেন, তার শীর্ষস্থানে ডক্টর এ কে মোমেন, আমাদের এখানে আছেন ওয়াশিংটন ডিসি থেকে শামীম চৌধুরী, আমাদের বিজ্ঞানী এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর নুরুন নবী, আমাদের আছে ডক্টর দিলীপ নাথ, উনি এখানকার নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার। এরকম ক্যাম্পেইন মেইন স্ট্রিম পলিটিশিয়ান মোর্শেদ আলম, আমাদের যুক্তরাজ্য থেকে আছেন অনেকে, অস্ট্রেলিয়া থেকে আছেন, জার্মানি থেকে আছেন, ইউরোপের অনেকগুলো দেশ থেকে প্রতিনিধিত্বরা আছেন। তো এটা সব মিলিয়ে আমরা, আমার যতদূর খেয়াল আছে, 17টা দেশের প্রতিনিধিরা আমাদের এই পিটিশনের সিগনেটরি। এই যে এই পিটিশনের প্রেক্ষিতে খলিলুর রহমান যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করলেন, এইটা আপনারা কিভাবে জানলেন? মোমেন সাহেব আমাকে বলেছেন, উনি সরাসরি আমাকে 2-3 দিন আগে উনি আমাকে বলেছেন, জানিয়েছেন, এবং উনি এ বিষয় নিয়ে আরো কিছু কাজ করার জন্য কথা বলেছেন। কারণ স্বাভাবিকভাবেই মোমেন সাহেবও, তিনি যেহেতু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন, এখানে 6 বছর উনি জাতিসংঘে ছিলেন স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে, আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন। সুতরাং তাদের মধ্যে জানাশোনা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা ইত্যাদি আছে। তো সে কারণে
ওনার সঙ্গে উনি যোগাযোগ করেছেন। উনি নিজে আমাকে ফোন করে বলেছেন। মোমেন সাহেব কি জবাব দিয়েছেন? এটা কি বলেছেন? জি? মোমেন সাহেব খলিল সাহেবকে কি জবাব দিয়েছেন? এটা কি বলেছেন? না, এত ডিটেইলস উনি বলেন নাই। যেটা উনার কাছে যেটা অনুরোধ করেছেন সেই কথাটা বলেছেন। মোমেন সাহেব কি উত্তর দিয়েছেন? আ ডেফিনিটলি উনি যেহেতু সিগনেচার করেছেন, এই ক্যাম্পেইনের পক্ষে আছেন। আমি বিশ্বাস করি যে উনি উনার সত্য ভাষণ সেখানে তুলে ধরেছেন যে নিশ্চয়ই উনি বলেন নাই যে ঠিক আছে আমি আমার নাম উইথড্র করে নিব বা আমি এখানে ক্যাম্পেইন করব না। তো এর সঙ্গে আরেকটু জিনিস আমি বলি, উল্লেখ করি। সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে এই ক্যাম্পেইনের পক্ষে খলিল সাহেব সাবেক রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি, যিনি এই অ্যা জাতিসংঘে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন, এম এ মুহিত। উনি একজন ডিপ্লোম্যাট। তো এম এ মুহিত সাহেবকে নতুন করে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে, কন্ট্রাকচুয়াল সার্ভিস হিসেবে। যাতে উনি এখানে থাকাকালীন ওনার যারা বন্ধু মহল, স্থায়ী প্রতিনিধি বিভিন্ন দেশের ছিলেন, তাদেরকে যেন পার্সু করে ভোট চায়, ভোটের ক্যাম্পেইন করে আগামী নির্বাচনে তার বিজয়ী হওয়ার জন্যে। তো এম এ মুহিত সাহেব শেখ হাসিনা সরকারের আমলে এখানে স্থায়ী প্রতিনিধি ছিলেন। তো সেই তথ্যটা আমরা জানতে পেরেছি। আমরা